সকলকে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকে আমাকে একটু বলো, প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা? প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা একবার বলে ফেলো। প্রত্যেকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ? চলো, ভেরি গুড। আজকের ক্লাস প্রত্যেকে করেছো? সকাল 11:15 ক্লাস। চলো, নতুন কিছু জিনিস শিখতে পেরেছো, নতুন কিছু জিনিস বুঝতে পেরেছো, নতুন কিছু জিনিস আয়ত্ত করতে পেরেছো? খাতার মধ্যে সেগুলোকে লিখতে থাকো। প্রচুর ইনফরমেশন দিতে যাচ্ছি, খাতার মধ্যে সেগুলোকে লিখতে থাকো, কারণ সময় কিন্তু খুব কম। ঠিক আছে, চলো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কার্যক্ষমতা এবং শক্তি। চলো, আর কোনো কথা নয়, আমরা মুভ করে যাই ক্লাসের মধ্যে, কারণ আমাদের অনেক কিছু জিনিস বাকি রয়েছে, শেষ করতে হবে, সময় খুব কম। ওকে, না না ফিজিক্স কমপ্লিট নয়, ফিজিক্স এখন অনেক কিছুই বাকি আছে। এটা শেষ হবে, সিম্পল মেশিন শুরু হবে, তারপর তোমার হচ্ছে এসএইচএম বাকি আছে, প্রপার্টিজ অফ ম্যাটার বাকি রয়েছে, তো সময় লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। চলো শুরু করা যাক আজকের সেশন। প্রথমে বলি, দেখো আমরা কি পড়বো আজকে? ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি, এই তিনটে বিষয়। তো সবার প্রথমে আমরা পড়বো ওয়ার্ক, তারপরে পড়বো পাওয়ার, তারপরে পড়বো এনার্জি। ওকে, দেখো জেনারেল হিসাবে সবাই ফর্ম ফিল আপ করতে পারে। জেনারেল তো মানে কোনো কোটা সে সহায়তা নিচ্ছে না। কোয়ার্ক পার্টিকেল কিচ্ছু না। কোয়ার্ক পার্টিকেল দিয়ে তোমার আলটিমেটলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো তৈরি হয়ে থাকে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেমন একটা কোয়ার্ক মানে পার্টিকেল, তেমনি কোয়ার্কও হচ্ছে একটা পার্টিকেল। ঠিক আছে, এবার এই যে কোয়ার্ক পার্টিকেল গুলো আছে, এটা প্রত্যেক মুহূর্তে মুভ করছে, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। এবার সেই প্লাস হাফ এবং মাইনাস হাফ কোয়ার্ক পার্টিকেলের উপর বেস করে তোমার হচ্ছে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন এগুলো তৈরি হয়ে থাকে, এইগুলোই। এবার এর ডিটেলস বলতে গেলে এখন অনেক কিছু বলতে হবে, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তাই আমি এগুলো নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। ঠিক আছে, হ্যাঁ আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে আমি তোমাদেরকে ক্লাসেই বললাম সকালবেলায় যে আমি কালকে জাস্ট গিয়ে একটা কথা বললাম, প্রায় ১,৫০০ ছাত্রছাত্রী আমার ক্লাসের জন্য ওয়েট করছে। তো অ্যাট এনি কস্ট আমাকে সামনে পরীক্ষা রয়েছে, রাতের বেলায় রেস্ট নিয়ে যাতে কালকে ক্লাসটা ভালো করে দিতে পারি সেটার একটা ব্যবস্থা করে দিন, অ্যাট এনি কস্ট। এটাই দিল, এবং সেভাবে মোটামুটি আজকে ক্লাসটা নিয়ে নিতে পারলাম। এটাই হচ্ছে জাস্ট প্রার্থনা, আর কিছুই না। চলো আর কোনো কথা নয়, এবার শুরু করি। আমরা ওয়ার্ক করব। দেখো ওয়ার্ক বলতে কি বোঝায়? আমরা যদি কর্পোরেট ওয়ার্ক বলি তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে? এই যে লোকটা আছে, উনিশ পেয়েছো, বা ভেরি গুড। তো আরো একটু বেটার ট্রাই করো, পারবে, অবশ্যই পারবে। আমি লাস্ট আজকে চেক করতে গিয়ে দেখলাম আজকে 25টা কোশ্চেন ছিল না, 20টা কোশ্চেন ছিল, 24টা কোশ্চেন ছিল, সরি 24টা কোশ্চেন ছিল, দুটো হোমওয়ার্ক ছিল। তার মানে হিসাব অনুযায়ী তুমি 22-এর মধ্যে 19 পেয়েছো। তো তুমি এই মোমেন্টামটাকে মেনটেন করে রাখো, জাস্ট এইটুকুই, সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, আর আমি একটা কথাই বলবো, তুমি ম্যাথ পারবে, তুমি রিজনিং পারবে, তুমি সায়েন্স পারবে, মেন ফোকাস দাও এখন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওইটাই তোমার সিলেকশন হবে কি হবে না, কতটা তুমি ভালো পোস্ট পাবে,
কতটা তুমি ভালো জোন পাবে, কতটা বাড়ির কাছে পোস্টিং পাবে, এই সবকিছু ডিনেট করে দেবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে বেশি করে জিনিসপত্রগুলো করো, ঠিক আছে? চলো এবার আমি চলে আসি, আর কোনো কথা না। দেখো এই লোকটা কোনো একটা অফিসে কাজ করে, লোকটাকে দেখে মনে হচ্ছে কি যে প্রচুর প্রচুর কাজ করে, এবং লোকটা কাজ করতে করতে লোকটা মরে গেছে, ঠিক আছে? এবার লোকটা মরে গিয়েও শান্তি নেই, হঠাৎ করে বেঁচে উঠে তার মনে পড়ে গেল, আরে আমি তো কর্পোরেট সেক্টরে চাকরি করতাম, আমার তো এতগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে, তো সেগুলোকে আমাকে শেষ করতে হবে, তো আমি জাস্ট উঠে সেগুলোকে শেষ করি। দিয়ে উঠে উঠে সেগুলোকে শেষ করতে চাইছে, এবং তারপর দেখছি যে আমি তো মরেই গেছি, আমি আবার শেষ করে কি করব, ঠিক আছে? তো তারপর সে আবার মরে গেল। তো এইটাই আমি এই জিআইএফ এর মাধ্যমে বোঝাতে চেয়েছি, বাট এটা কিচ্ছু না, এটা জাস্ট একটা মজার ছলে বললাম। তো এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এইগুলোকে আমরা ওয়ার্ক বলে থাকি। মানে আমরা প্রত্যেক মুহূর্তে 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করছি, মাথার ঘাম পায়ে ফেলে ভিডিও দেখছি, ক্লাস করছি, এগুলোকে আমরা ওয়ার্ক বলে থাকি। কিন্তু সত্যি কি এগুলো বিজ্ঞানের ভাষায় ওয়ার্ক? আমি আজকে একটু আস্তে কথা বলছি বাবা, হ্যাঁ, আমি এই জন্য মাইকটাকে কাছে রেখেছি, যাতে যদি কোনো প্রবলেম শুনতে হয় একটু আমাকে জানিও। আমি একটু আস্তে কথা বলছি আজকে। তো বেসিক্যালি হচ্ছে এগুলোকে আমরা ওয়ার্ক বলে থাকি, কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু এগুলো ওয়ার্ক নয়। ওয়ার্ক কাকে বলে? দেখো, ওয়ার্ক বলতে বোঝায় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয়, তাকে আমরা বলবো সেটা কার্য করছে। মানে কি? দেখো, ধরো এই হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুর ওপর তুমি কি করলে? একটা বল প্রয়োগ করলে, ফোর্স দিলে, বস্তুটা এরকম করে মুভ করে এরকম একটা জায়গাতে চলে এলো, তার মানে ওর একটা নির্দিষ্ট স্মরণ হয়েছে। তাহলে ভাই এই যে ফোর্সটা আছে আর এই যে স্মরণটা আছে, এই দুটো গুণফলের ফলেই তো তোমার হচ্ছে কার্য হয়েছে না? মানে ও যদি এখান থেকে এখানে মুভ করে তবেই তো কার্যটা হয়েছে, বোঝা গেল? তো এই যে জিনিসটা আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে, ওকে? তো আমাদের দুটো টার্ম এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বল, একটা হচ্ছে স্মরণ। এই দুটো দিয়েই আমরা কার্য বলে থাকি। হলো 11টা 15 ক্লাস করিয়েছি, একটু গ্রুপগুলোকে ফলো রাখো বা ইউটিউব ক্লাসটা ফলো রাখো, দেখতে পেয়ে যাবে। ওকে, ক্লাস হয়ে গেছে অলরেডি। চলো এবার দেখো, দেখো বল আমরা কি জানি? ভেক্টর রাশি। স্মরণ কি রাশি? ভেক্টর রাশি আমরা পড়েছি। তো দুটো ভেক্টর রাশি গুণ করলে ভাই কি হয়? দুটো ভেক্টর রাশি গুণ করলে কি হয়? হয় ভেক্টর হতে পারে, নয় স্কেলার হতে পারে। এবার এখানে দুটো ভেক্টর রাশি গুণ করলে যেটা ওয়ার্ক পাচ্ছি, এটা পাচ্ছি আমি স্কেলার রাশি। স্যার কেন? তার কারণ আমি তোমাকে বলেছি, হয় ভেক্টর হতে পারে, নয় স্কেলার হতে পারে। এবার এই যে গুণফলটা আছে এটা ডট প্রোডাক্ট আছে, মনে করে দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম ডট প্রোডাক্ট থাকা মানে হচ্ছে সেখানে কস কম্পোনেন্ট আসবে, ঠিক আছে? তো এখানে আমরা কি বলবো? ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি, এটা প্রথম জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে, ভাই তাহলে এইটাকে আমি যদি ডট প্রোডাক্ট তাহলে কিভাবে লিখতে পারি এটাকে পুরো বিস্তৃত ওয়েতে? এফ ডি কস থিটা, এটা হচ্ছে তোমার গিয়ে অ্যাকচুয়ালি ওয়ার্কের ফর্মুলা, মনে থাকবে? তাহলে আমাদের ওয়ার্কটা কি রাশি বা কার্যটা কি রাশি? একটা স্কেলার রাশি। ওকে, চলো, খুব ভালো কথা। এবার দেখো, এবার বক্তব্য হচ্ছে যে এই টোটাল জিনিসটা এখানে দেওয়া আছে, তোমাকে যেটা আমি বললাম সেটা এখানে দেওয়া আছে। আমি ওখানে ডি বলে উল্লেখ করেছি, এখানে এস দিয়ে উল্লেখ করেছে, একই ব্যাপার। এটা পুরোটা ইংলিশে দেওয়া আছে। যারা বাংলা ছাত্রছাত্রী আমার মনে কষ্ট পাচ্ছ, আমি তোকে বলেছি মনে কষ্ট পাবে না আমি যখন আছি। তো এটার পুরো জিনিসটাই, এটা যেমন ইংলিশে দেওয়া আছে, এই পুরো জিনিসটাই তোমাদেরকে আমি এখানে বাংলায় দিয়ে দিয়েছি। এই পুরো জিনিসটা দেখো এখানে বাংলায় দেওয়া আছে, ঠিক আছে? দেখো এখানে এফ ইন্টু এস মানে এফ ডট এস, তো ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এফ এস কস থিটা পাচ্ছি। ওকে, এবার শোনো, আমি এবার তোমাদেরকে কতকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো যেটা তোমাকে এবার জানতে হবে, কারণ তার উপর বেস করেই বাকি জিনিসপত্র রয়েছে।
ওকে, চলো তাহলে শুরু করা যাক। আমি এবার কিছু বোর্ড ওয়ার্ক করবো, কারণ বোর্ড ওয়ার্ক না করলে এগুলো আমি বোঝাতে পারবো না। তিয়াশা দেখো, চেষ্টা ছাড়া আর কিন্তু হাতে আছে কিছু, পারবে না তো। তো যদি চেষ্টা করো, দেখো যতটা পরিমাণে ভালো দিতে পারো। যদি নাও ভালো হয়, সামনে আবার অপরচুনিটি আসছে, গ্রুপ ডি তো অবশ্যই হয়ে যাবে, এনটিপিসি অপরচুনিটি আসছে, সেটাকে ট্রাই করো, ঠিক আছে? তো হাল ছালে চলবে না, চেষ্টা করে দেখি না, যতটা হয় ততটাই ভালো। কি হতে পারে, ম্যাক্সিমাম পারবো না। চলো, আর কোনো কথা নয়, এবার আমি একটু পড়াশোনা করি, আবার এইসব বিষয়ে কথাবার্তা বলবো। দেখো, আমরা কি পেলাম, ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, তাই তো? বলতে পারি, দেখো আমি বলতে পারি ওয়ার্কের এসআই পদ্ধতিতে একক কি বাবা? আমাকে আর নিশ্চয়ই বলতে হবে না, তোমরা নিজেই বলতে পারবে। ভেরি গুড, অলরেডি লেখা শুরু করে দিয়েছো। দেখো ফোর্স কি, নিউটন। ডিসপ্লেসমেন্ট কি, মিটার। তো নিউটন ইন্টু মিটার যদি করি, তাহলে সেটাই হয়ে গেল তোমার গিয়ে কি, ওয়ার্কের একক। একদম ঠিক বলেছো, ভেরি গুড। এবার দেখো, এই যে নিউটন ইন্টু মিটার বললে, এইটাকে আমি আর একটা ভাষায় লিখতে পারি, কি বলতো? এর ডাক নাম আছে একটা, সেটার নাম হচ্ছে জুল। তো যেটাই নিউটন মিটার সেটাই জুল, মনে থাকবে। চলো, আর একটা কথা, এইটাকে আমরা আরো ভাঙতে পারি। কিরকম ভাবে স্যার? দেখো, এই নিউটন মানে কি, ফোর্স মানে কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তার মানে আমি পরিষ্কার বলতে পারি কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কি নিউটন বলতে বোঝায়। আর এর সঙ্গে কি আছে, মিটার গুণ আছে। তার মানে এর সঙ্গে যদি মিটার গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে গো, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে না? তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই জায়গাটাতে আমি এভাবেও লিখতে পারি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাও তাহলে কি হলো, ওয়ার্কের এসআই পদ্ধতিতে একক হলো। বোঝা গেল? হ্যাঁ, জুল ওয়ার্কেরই একক। ওকে, মনে থাকবে এটা, কারোর ভুল হবে না এরপর। এগুলো কিন্তু ভুল করো না বাবা। তোমাকে অপশানে ওয়ার্কের একক কি এসআই পদ্ধতিতে, অপশন এ তে তোমাকে জুলই দেওয়া থাকবে, ঠিক আছে? তুমি জুলটা দিয়েই টিক মেরে চলে আসবে, তুমি অপশন বি সি ডি পড়বে না। এই ভুলটা কিন্তু করো না, তুমি জানো সবই, তাও ভুল করে চলে আসবে, নেগেটিভ খেয়ে চলে আসবে। কেন জানো? ম্যাক্সিমাম ছেলে এটাই করে। অপশন এ তে জুল দেওয়া আছে, ভাই জুল তো আমরা জানি। অপশন বি তে নিউটন মিটার দেওয়া আছে, অপশন সি তে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 দেওয়া আছে, এটা তুমি দেখবেই না। যে লাস্টে দেওয়া থাকবে অপশন ডি তে অল অফ দ্য অ্যাবাভ, অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ এই তিনটেই হতে পারে, তাই কোয়েশ্চেন পুরোটা পড়বে তারপর অ্যান্সার করবে, মনে থাকবে। চলো, তাহলে সিজিএস পদ্ধতিতে কি বলতে পারি বাবা, পরিষ্কার বলতে পারি। আচ্ছা নিউটন বলেছে, তাহলে বলতে পারি ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটার কি আমরা বলতে পারি হচ্ছে আর্গ, আর এটা কি আমরা বলতে পারি হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, চলো, যদি আমরা এফপিএস পদ্ধতিতে কি হবে, তুমি বলতে পারো স্যার ডাইন তো এরকম কোনো নিউটন ডাইন এরকম ব্যাপার যেমন ছিল, এখানে তো কেমন কিছু নেই। তো তুমি কিছু করতে পারবে না ভাই, তোমাকে জাস্ট এইটাকে নিয়ে খেলতে হবে, কারণ এগুলো তো তোমার হচ্ছে পরের এককগুলো, মানে ডাক নামের ওপর বেস করে যে নামগুলো তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, এইটাকে ধরে এগোবো। দেখো গ্রামের জায়গায় আমি কি লিখতে পারি, এখানে পাউন্ড লিখতে পারি। ভেরি গুড, পাউন্ড। সেন্টিমিটার জায়গায় কি লিখতে পারি, ফুট স্কোয়ার, আর সেকেন্ড টু দি পাওয়ার -2। কত সহজ ব্যাপার বলো তো। তোমরা নিজেরা লিখছো ভাই, আমি নিজে কিন্তু বলছি না, তোমরা নিজেরা লিখছো। তো এটা হচ্ছে প্রপার টেকনিকে পড়াশোনার গল্প। তাহলে আমরা কি বললাম, এটা আমরা প্রত্যেকটা ইউনিট পড়ে ফেললাম, তাই তো? তাহলে আমরা ওয়ার্কের এককগুলো পড়ে ফেললাম। এবার যদি বলা হয় মাত্রা কি হবে, তুমি বলবে দেখো ফোর্স আছে, ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে এম এল টি টু দি পাওয়ার -2। এটার সঙ্গে কি আছে, ডিস্টেন্স আছে, মানে গুণ আছে। সরণ মানে কি, এল।
তাহলে কি বলতে পারি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল আমাদের মাত্রা। ভাই সহজ হিসাব, ভেরি গুড, প্রত্যেকে লিখতে পারছো, অসাধারণ। চলো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, যদি তোমাকে বলা হয় যে এখান থেকে 1 জুল মানে কি গো, 1 জুল মানে কি? 1 জুল মানে বলতে পারি যে 1 নিউটন ইন্টু 1 মিটার, বলতে পারি না? আমাকে বলো, 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, বলতে পারি কি পারি না? বুঝতে পারলে? তাহলে 1 নিউটন মানে কত ডাইন গো? আমরা পড়িনি আগের দিন? 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, যখন আমরা ফোর্স পড়ছিলাম, পড়িনি এটা? আমরা কিন্তু ফোর্স পড়ে ফেলেছি অলরেডি, ঠিক আছে? মিটারকে আমি সেন্টিমিটার কি বলতে পারি? 10 স্কোয়ারে বলতে পারি, 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 2 কি হবে গো? 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। আর ডাইন সেন্টিমিটার কি আমি বলতে পারি নাকি 10 টু দি পাওয়ার 7 আর্ক? তাহলে আমি পরিষ্কার বলতে পারছি যে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটাও কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। মনে থাকবে? কারো কোনো সমস্যা? পুরোপুরি ক্লিয়ার? চলো একদম বেসিক জিনিস আমরা পড়ে ফেললাম, এগুলো নিয়ে সমস্যা কিছু নেই। এবার চলে আসি পরের জায়গাতে। দেখো এবার আমি তোমাকে কাজের কিছু ভাগ বলবো। যেমন দেখো, আমরা এইমাত্র কি পড়লাম গো? ওয়ার্ক মানে পড়লাম হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা, এটাই তো পড়লাম আমরা ভাই, এটাই আমরা পড়েছি। তার মানে এখানে কোন তিনটে জিনিস গুণ হচ্ছে গো? তিনটে জিনিস কিন্তু গুণ হচ্ছে। একটা হচ্ছে বল, একটা হচ্ছে সরণ, আর একটা হচ্ছে থিটা। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে বল আর সরণ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, যেটা কস কম্পোনেন্ট দিয়ে আমরা বোঝাচ্ছি। বোঝা গেল? তো এই যে ওয়ার্ক আছে, এই ওয়ার্ককে আমরা এই কটা জিনিসের উপর বেস করে তিনটে ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, একটা হচ্ছে জিরো ওয়ার্ক, আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ওকে, কি ব্যাপারটা চলো দেখে নিই। দেখো পজিটিভ ওয়ার্ক বলতে কি বোঝায়? সোজা কথায় আমি একদম বেসিক যদি বলি, পজিটিভ ওয়ার্ক বলতে আমি একটা কথাই বলতে পারি, কি বলতো? যে ভাই ওয়ার্কের মানটা পজিটিভ হবে, তিনটে গুণফলের উত্তর পজিটিভ হবে। আমি কারোর প্রশ্ন এখন নিচ্ছি না, আমি একটু পরে নিচ্ছি। যার যা প্রশ্ন আমাকে একটু পরে করো, ঠিক আছে? কারণ এইটা একটা বোঝার জায়গা রয়েছে, এটা আমি বুঝিয়ে নিই, তারপর আমি কারোর প্রশ্ন নিচ্ছি। ওকে, তুমি দরকার হলে একবার কপি করে রেখে দাও, যখন আমি বলবো আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তখন আমাকে বলে দিও। চলো এবার দেখো, তাই তিনটে গুণফল কি হতে পারে? পজিটিভ হতে পারে। এবার দেখো যদি আমি বলি যে ফোর্স তো মানে ফোর্স তো ভাই ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর রাশি, তো যদি আমি ফোর্সকে নেগেটিভ বলি, ডিসপ্লেসমেন্টকেও যদি আমি নেগেটিভ বলি, কারণ এটা তো নেগেটিভ হতে পারে কারণ এটা ভেক্টর রাশি, আর থিটা যদি তোমার পজিটিভ হয়, আমি কি বলতে পারি? এই তিনটের গুণফল নেগেটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভ পজিটিভ পজিটিভ, তার মানে কি হয়ে গেল? টোটালটা পজিটিভ হয়ে গেল। বলতে পারি কি পারি না? পারি তো। তো এরকম করে এইটা নেগেটিভ এইটা নেগেটিভ আর এটা পজিটিভ যদি বলি তাহলেও হবে। তাই যে কোনো একটা যদি নেগেটিভ হয়, মানে যে কোনো একটা যদি পজিটিভ হয়, বাকিগুলো পজিটিভ যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা করতে পারি। আর ধর সবকটাই পজিটিভ, তাহলে আমি কি বলতে পারি? এটা পুরোটাই পজিটিভ। তো দেখো গুণফল যেহেতু হচ্ছে, আমি বাকিগুলোকে নির্ণয় করব না, আমি কেবলমাত্র তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে এই থিটার রেসপেক্টে। বাকিগুলো তুমি তো নিজেই বুঝতে পারছো যে পজিটিভ নেগেটিভে নেগেটিভ, নেগেটিভ পজিটিভে নেগেটিভ।
পজিটিভ পজিটিভ এ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ এ পজিটিভ, এগুলো তুমি জানি প্রত্যেকে। তো আমি বেসিক্যালি তোমাদেরকে এখন থিটার রেসপেক্টে কি হয় সেটা বলছি। শোনো, দেখো আমি যদি বলি এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, বস্তুটা কি করছে, এরকম এদিকে যাচ্ছে, তার মানে এদিকে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে বলতে পারি, তার মানে ফোর্স এইদিকে, সরণটাও কি এদিকে, বলতে পারি কি পারি না, পারি তো। তাহলে যেদিকে ফোর্স ভাই সেদিকে যদি সরণ হয়, ফোর্স আর সরণের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে? নেই তো ভাই। অ্যাঙ্গেল মানে কি, এইটার এইটার মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল দূরত্ব থাকতে হবে, নেই তো। তাহলে যদি অ্যাঙ্গেল না থাকে আমি কি বলতে পারি না যে এখানে থিটার মানটা কি 0 ডিগ্রি? পারি বলতে। যদি থিটার মানটা ভাই 0 ডিগ্রি বলতে পারি, আমাকে বলো কজ 0-র মান কত? কারণ এখানে তুমি থিটা বলতে কি বোঝাতে চাইছি ভাই, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল বলতে চাইছি, তাই কজ 0-র মান কত? কজ 0-র মান জানি আমরা ভাই 1, ঠিক আছে। তো কজ 0-র মান যদি 1 হয় তাহলে আমি কি বলতে পারি, ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু 1, তাই নয় কি? তার মানে কি এখান থেকে আমি পজিটিভ মানি পাচ্ছি, তার মানে আমি পরিষ্কার বলতে পারি এখানে আমরা ম্যাক্সিমাম ওয়ার্ক পাচ্ছি। তাহলে থিটার মান যদি 0 হয়, ওয়ার্ক আমরা কি পাবো, ম্যাক্সিমাম পাবো। মনে থাকবে, যখন থিটার মান 0 হবে তখন ওয়ার্ক আমরা ম্যাক্সিমাম পাবো, কোনো সমস্যা নেই, একদম বেসিক জিনিস। চলো এবার তুমি আমাকে বলো ভাই, আমরা থিটার মানটা 0 থেকে শুরু করে 90 পড়েছি, 0 পড়েছি, 30 পড়েছি, 45 পড়েছি, 60 পড়েছি, 90 পড়েছি। তুমি এমন কোনো জায়গায় দেখেছো থিটার মান এই কটার রেঞ্জের মধ্যে যে নেগেটিভ বলে কিছু আছে? ভাই 0 আছে, 1 আছে, 1/2 আছে, √3/2 আছে, 1/√2 আছে, কোথাও কি মাইনাস বলে কিছু লেখা আছে? নেই তো। তার মানে আমি পরিষ্কারভাবে বলতে পারি যে এই যে থিটার মানটা, এই থিটার মানটা যদি আমি, এই থিটার মানটা যদি আমি 0 থেকে বড় নিই বা সমান নিই এবং 90 থেকে যদি ছোট নিই, কারণ 90 হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, cos 90 এর মান কত, 0 তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি ভাই, এই রেঞ্জের মধ্যে আমরা ওয়ার্ককে পজিটিভ পাচ্ছি, পজিটিভ ওয়ার্ক পাচ্ছি। বলতে পারি কি পারি না, আমাকে বলো, বলতে পারি, পুরোপুরি বলতে পারি। দেখো জীবনে একটা কথা মাথায় রাখবে, একটা জিনিস আছে যেটা তোমরা অঙ্কে শিখবে, তোমাদেরকে অঙ্ক স্যার করাবেন, দেখবে যে এরকম আমরা তো গ্রাফ হয়, এই গ্রাফের মধ্যে যারা জানো না তারা লিখে রেখে দাও, এই গ্রাফের মধ্যে এইটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝে গেল? শোনো এবার, এইখানে তুমি যা রাখবে এটার ভ্যালুটা হচ্ছে অল, এটার মান হচ্ছে অল, এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, আর এটা হচ্ছে কসের ঘর। মানে কি স্যার বুঝতে পারলাম না, বলছি আমি। সাইনের উল্টো কি ভাই, কোসেক, ট্যানের উল্টো কি ভাই, কট, কসের উল্টো কি ভাই, সেক। তুমি এগুলোকেও বলতে পারো অল, সাইন, ট্যান, কস। এটা তোমাদের দেখবে ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রির একদম মানে একদম ফার্স্ট চ্যাপ্টারে এটা ছিল, ঠিক আছে। যারা জানো না জাস্ট লিখে রেখে দাও এইটুকুই, যে অল, সাইন, ট্যান, কস, এইটুকু লিখে রেখে দাও। বাকি তোমরা জিনিসপত্রগুলো যখন ম্যাথ করাবেন স্যার, পুরো জিনিসপত্র তোমাদেরকে বলে দেবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটা কথা শোনো আমি কেন এটা বলছি। দেখো ভাই, আমার কাজটা এখানে সাইন বা ট্যানকে নিয়ে নয়, আমার কাকে নিয়ে কাজ, কসকে নিয়ে কাজ। কস মানে কি, দেখো এইটা তো 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটাকে আমি বলতে পারি তোমার গিয়ে 360 ডিগ্রি, এই 270 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, তাহলে এটাকে আমি 360 ডিগ্রি বলতে পারি, ঠিক আছে। এবার শোনো, ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে যারাই থাকবে এই 0 থেকে 90 এর মধ্যে তাদের মান সবসময় পজিটিভই হবে। তুমি মনে করে দেখো যে তুমি যখন পড়েছো
অল, তোমার অল বলতে সাইন ট্যান কস কোসেক সেক কট, এগুলো আছে। এগুলোর মধ্যে 0 থেকে 90 এর মধ্যে যা ভ্যালু পড়েছো, যেগুলোকে মুখস্থ করেছো, সেগুলো কি কোনোটাকে নেগেটিভ পেয়েছো? ট্যান বলো, কস বলো, সেক বলো, কোসেক বলো, কট বলো, কোথাও কি নেগেটিভ পেয়েছো? পাওনি। কেন বলো তো? তার কারণ তুমি পড়েছো 0 থেকে 90 এর মধ্যে। বুঝতে পারলে? যেহেতু 0 থেকে 90 এর মধ্যে পড়েছো, তাই এরা সবাই হচ্ছে পজিটিভ। এরা সবাই পজিটিভ, মানে অল লিখেছি মানে এরা সবাই পজিটিভ। আমি এখানে যাদের যাদের নাম লিখেছি তারা হচ্ছে সেই ঘরের রাজা, তারা সবসময় পজিটিভে থাকবে। বুঝতে পারলে? তো এখানে সবাই পজিটিভ। তাহলে আমাদেরকে বাকিগুলো নিয়ে কাজ নেই, আমার কাজ কি? কেবলমাত্র কসকে নিয়ে। তাই তুমি আমাকে বলো ভাই, কসের ঘর তাহলে কোনটা? কসের ঘর হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্ট বলতে পারি, তাই তো? তার মানে এখানে রাজাকে কস, মানে এখানে কস পজিটিভ থাকবে বা সেক পজিটিভ থাকবে, কারণ কসের উল্টো সেক, বাকি সবাই নেগেটিভ থাকবে। বুঝতে পারলে? তো জীবনে যদি প্রশ্ন কখনো চলে আসে, যদি ভয়ানক লেভেলে কঠিন কোশ্চেন হয় তবেই আসবে। তাহলে দেখো এখানে কসের রেঞ্জটা কত? 270 থেকে 360 এর মধ্যে, তাই তো? তাহলে তুমি কি বলবে? তুমি বলবে এই থিটার মানটা যদি 270 এর থেকে বড় হয় বা 360 এর থেকে যদি ছোট হয়, তাহলেও কিন্তু আমি ভাই পজিটিভ মানই পাবো, কারণ এটা কসের ঘর। বুঝতে পারলে বাবা? যদি এটা চলে আসে তাহলে তুমি করতে পারবে, আমি জাস্ট সেই জন্য তোমাকে বলে রাখলাম। বাকি এগুলো সম্পর্কে ডিটেলসে তোমরা ম্যাথে করবে, ম্যাথের স্যার তোমাদেরকে আরো ভালো করে বলবেন। ওকে? তো বেসিক্যালি তোমাদের এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে, এইটা আসে না। যদি বাই চান্স চলে আসে তাও তুমি করতে পারবে। চলো আমি এটা মুছে দিচ্ছি, কারণ এটা কোনো কাজের নয়, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তাই আমি এটা মুছে দিলাম। চলো পরের জিনিস বলছি, জিরো ওয়ার্ক। তুমি আমাকে বলো ভাই জিরো কখন হতে পারে? ধরো তুমি ফোর্সকে জিরো করে দিয়েছো, এই তিনটে তো গুণফল হচ্ছে ওয়ার্ক না? তাহলে সোজা কথায় হচ্ছে এটাই, যে যদি আমি এখানে ওয়ার্কের মানটা জিরো করতে পারি তাহলে তো জিরো ওয়ার্ক হয়ে যাবে। কখন হবে এটা? তখনই হবে যখন এই তিনটের মধ্যে যে কোনো একটা জিরো হবে। ভাই জিরোর সঙ্গে তুমি যাই গুণ করছো এটা জিরো হবে। ধরো তুমি এফ এর জায়গায় এফ ইজিক্যাল টু তুমি জিরো বললে, বাকি এগুলো বড় বড় মান আছে, 1000 1,00,000 এরকম করে কিছু মান আছে, তাও কি যায় আসবে? কিচ্ছু যায় আসবে না, কারণ এটা জিরো মানে পুরোটাকে জিরো করে দিয়েছে। তুই ফিজিক্সের রেসপেক্টে ভাবো, ভাই তুমি কোনো একটা বস্তুর উপর বলই দিচ্ছ না, ফোর্স জিরো মানে কি? বলই দিচ্ছ না। যদি বল না দাও তাহলে কি ডিসপ্লেসমেন্ট হবে বাবা? হবে না তো। ডিসপ্লেসমেন্ট যদি না হয় ও কি ওয়ার্ক করবে? করবে না তো। তো আলটিমেটলি হচ্ছে এটাই, যে যদি এফ ইজিক্যাল টু জিরো করো তাহলেও জিরো হবে, যদি তোমাকে ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু জিরো হয় তাহলেও হবে। ডিসপ্লেসমেন্ট করে জিরো হলো, বা তোমার এখানে থিটার মানের রেসপেক্ট যদি বলি তাহলে সেখানেও জিরো হবে। বোঝা গেল? এবার শোনো, ডিসপ্লেসমেন্ট জিরো মানে কি স্যার? ধরো তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম, কি বলতো? তুমি বসে বসে কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছ, মানে কি? প্রত্যেক মুহূর্তে স্টাডি করছো, পড়াশোনা করছো, প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছো নিজেকে বেটার করার। তার মানে কি এটা কষ্ট নয়? কষ্ট তো, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলে না। তোমার মনে হবে তুমি কাজ করছো, বাট এটা কাজ নয়। কেন বলো তো? তার কারণ তুমি কোথায় পড়াশোনা করছো? ঘরের মধ্যে বসে পড়াশোনা করছো। বসে পড়াশোনা করছো মানে কি? তোমার কি কোনো স্মরণ হচ্ছে? হচ্ছে না তো। তাহলে স্মরণ যদি না হয় তাহলে কি ওয়ার্ক হবে? কারণ ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেছে ভাই, তুমি যতই ফোর্স দাও, যতই থিরা থাক, জিরো হয়ে যাবে। বুঝতে পারলে? তুমি এভাবে বলতে পারো যে কোনো একটা লোক প্রচুর কাজ করছে, কিভাবে? লোকটা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে, ধরো এটা হচ্ছে তোমার বাড়ি আর এটা হচ্ছে তোমার কি অফিস। তুমি সকাল থেকে অফিসে এলে, অফিস থেকে বাড়িতে গেলে, ভাই অফিসে যাচ্ছ মানে কি? কাজ করতে যাচ্ছ, প্রচুর 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 কাজ করছো। তার সত্ত্বেও ভাই তোমার যেহেতু এই টোটাল যাওয়া আসা মিলিয়ে ডিসপ্লেসমেন্ট জিরো, তোমার কাজই নয় এটা। বুঝতে পারলে? এইটা হলো ব্যাপার। ডিসপ্লেসমেন্ট জিরোর অর্থ হচ্ছে এটাই।
ক্লিয়ার প্রত্যেকের কাছে এত পর্যন্ত? চলো এবার আমি থিটার রেসপেক্টে ভাববো। ভাই থিটার রেসপেক্টে কি হতে পারে? থিটার রেসপেক্টে হচ্ছে, তোমরা এইমাত্র বললে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি বলি, তাহলে আমি বলতে পারি cos 90 মান হচ্ছে 0, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু 0। তার মানে 0 ওয়ার্ক কখন পাবো? যখন থিটার মানটা 90 ডিগ্রি হবে, তখন আমরা 0 ওয়ার্ক পাবো, তাই তো? স্যার থিটার মান 0 কি করে হতে পারে? মানে আপনি বলছেন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে আপনি বলছেন এরকম একটা বাক্স থাকবে, এখানে আমি ফোর্স দেব আর ও মুভমেন্ট এইদিকে করবে না, ও এইদিকে করবে। ভাই ফোর্স এইদিকে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট এইদিকে হবে, তবেই তো তোমার হচ্ছে 90 ডিগ্রি হবে। এরকম হয় নাকি স্যার? এই আমি এদিকে ফোর্স দিচ্ছি, তো এদিকেই যাবে, এ তো ওই উপর দিয়েই করে যাবে, হয় না তো এরকম? আসছে রিয়েল লাইফ এক্সাম্পল তোমাকে দেবো, জাস্ট আমাকে আর 5টা মিনিট টাইম দাও, আমি এমন কিছু কথা বলবো তোমার এই পুরো জিনিসটা নিজের রিয়েল লাইফের মধ্যে পুরো গেঁথে যাবে তোমার মানে অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে, রক্তের মধ্যে, বুঝতে পারলে? একটু সময় দাও, পুরোটা গেঁথে যাবে। ওকে চলো নেগেটিভ ওয়ার্কে আসছে। নেগেটিভ মানে কি? ভাই নেগেটিভ আমি বলতেই পারি, যদি ফোর্স নেগেটিভ হয় বাকিগুলো পজিটিভ হয়, তাহলেও নেগেটিভ হয়ে গেল। যদি ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হয় বাকিগুলো পজিটিভ হয়, তাহলেও নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? কারণ নেগেটিভ পজিটিভে নেগেটিভই হয়। আমি থিটার রেসপেক্টে ভাববো। থিটার রেসপেক্টে কি হতে পারে? দেখো বাবা, আমি তোমাকে এইমাত্র বললাম যে তুমি যখন থিটার মানটা 180 বসাবে, cos 180 মান হচ্ছে -1, তাহলে ওয়ার্ক কি হবে? -FD হবে, মানে এটা মিনিমাম ওয়ার্ক হবে। তা তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার কখন মিনিমাম ওয়ার্ক হয়, যখন থিটার মানটা 180 ডিগ্রি হয়। বোঝা গেল? এবার তোমাকে প্রশ্ন করতে পারে, তাহলে স্যার আমাকে বলুন যে 90 যখন হচ্ছে তখন 0 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি এটা বলতে পারি থিটার মান যদি 90 থেকে বড় হয় বা 270 থেকে যদি কম হয়, কারণ 270 এর পরে পজিটিভ হয়ে যাচ্ছে, তুই ভেবে দেখো একবার, তাহলে এই জায়গাটাতে আমাদের কি হবে? নেগেটিভ ওয়ার্ক হবে। তুমি ভাবো না একবার, এটা তো অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস। ভাই কস আর অলে পজিটিভ থাকবে, এই দুটো নেগেটিভ থাকবে। এটা কত 90 থেকে শুরু হচ্ছে তো 91 92 93 করে এটা 180-তে আসবে, এটা 270, তার মানে ও এই টোটাল জায়গাটাতে নেগেটিভ থাকবে। আমি সেই জন্যই তোমাকে এখানে 90 থেকে 270 বললাম। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? বোঝা গেল কেসটা? এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার স্যার আপনি এটাই বলছেন যে আমি এরকম একটা বস্তু আছে, আমি এদিকে ফোর্স দিচ্ছি আর ও 180, মানে তো স্যার যেদিকে যাচ্ছে সেদিকেই ডিসপ্লেসমেন্ট হবে, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এরকম হয়ে যাবে, মানে এদিকে ফোর্স হচ্ছে এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তবেই তো এটার মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি হবে। এরকম হয় নাকি স্যার যে আমি যেদিকে ফোর্স দিচ্ছি সেদিকে এবার গাড়িটা ব্যাক করে চলে আসছে? হয় নাকি এরকম করে? রিয়েল লাইফে হয়। এই যে কটা বললাম প্রত্যেকটা হয়, বুঝতে পারলে? স্যার কিরকম ভাবে হয়? চলো এক্সাম্পল নিই, এক্সাম্পল নিই, রিয়েল লাইফ এক্সাম্পল। চলো সবার লাস্ট আমি মেয়েদেরকে ধরবো না, ছেলে কমেন্ট করেছে প্রকাশ, তো এই প্রকাশকে নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে? প্রকাশকে নিয়ে কথাবার্তা বলছি। দেখো আমার একটা ফাঁকা পেজ লাগবে, ফাঁকা পেজের ব্যবস্থা করি আগে, ফাঁকা পেজই নেই। চলো থাক আপাতত এটাই, আমি একটা কাজ করি, আমি এখানে চলে আসি, আগে ফাঁকা পেজ নিতে হবে, নাহলে বুঝতে পারবো না। দেখো আচ্ছা, সবার সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি রাজু, রিজু 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 সবচেয়ে বেশি ইন্টারেস্ট, ঠিক আছে রিজুকে নিয়ে বলছি। ধরে নাও এটা হচ্ছে রিজু, ঠিক আছে? রিজু কি পরীক্ষা দেবে? পড়াশোনা করছে জানে,
এনটিপিসি পরীক্ষা দেবে, এনটিপিসি পরীক্ষা দিয়ে সে কি হয়ে গেল, ট্রেড ম্যানেজার হয়ে গেল। ঠিক আছে, রিজু কোথায় থাকে, ধরে নাও কলকাতায় থাকে। এটা হচ্ছে রিজুর গার্লফ্রেন্ড। রিজুর গার্লফ্রেন্ড কোথায় থাকে, ধরে নাও কথার কথা মালদায় থাকে। ঠিক আছে ভাই, প্রচুর ডিস্টেন্স। ঠিক আছে, এবার ও কি হয়ে গেছে, ট্রেন ম্যানেজার হয়ে গেছে। যারা আমার ট্রেন ম্যানেজার ভিডিও দেখেছো তারা জানো যে ট্রেন ম্যানেজারের মোটামুটি স্টার্টিং স্যালারি 1 লাখের কাছাকাছি। ঠিক আছে, তো রিজু সবার প্রথম 1 লাখ টাকা ইনকাম করছে। তো পার মান্থ ভাই ও 1 লাখ টাকা ইনকাম করবে, এবং তার জন্য ও দীর্ঘদিন ধরে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেনি। কেন বলেনি, তার কারণ হচ্ছে একটাই, যে ভাই পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে এই লেভেলে কম্পিটিশন না টিকবে কি করে। তো এনটিপিসি দিয়েছে, ট্রেন ম্যানেজার এখন সিবি2 দিয়ে দিয়েছে। ভাই ট্রেন ম্যানেজারের জন্য তো সিবিটি2 সাফিসিয়েন্ট, এরপরে তো আর কোনো পরীক্ষা হয় না। তো সিবিটি1 হয়ে গেছে, সিবিটি2 সে দেখতে পাচ্ছে যে 120-র মধ্যে ওর স্কোর হয়ে গেছে 112 উইথ নো নেগেটিভ। তাহলে ভাই ওকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না সিলেকশন পেতে। 120-র মধ্যে 112 পেয়েছে উইথ নো নেগেটিভ, হয়তো ও সেই জোনের মধ্যে ফার্স্ট বয় হয়ে যেতে পারে, কেউ আটকাতে পারবে না। ও জেনে গেছে আমি ট্রেন ম্যানেজার পাবোই, এবং আমার প্রথম স্যালারি যখন জয়েন করব 1 লাখ টাকা আমার হয়ে যাবে। ঠিক আছে, এবার ভাই এর জন্য পড়াশোনা করেছে, এমনি তো 112 পাইনি, তো দীর্ঘদিন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর কমিউনিকেশন হয়নি। ওকে, এবার যেদিন এনটিপিসি সিবিটি2 পরীক্ষা দিল, অ্যান্সার কি বেরোলো, দেখতে পাচ্ছে 112 আমি পাচ্ছি, ভাই ও তো শিওর হয়ে গেছে আমি চাকরি পেয়ে গেছি অলরেডি। এবার কি করবে, এবার ও নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, কারণ দীর্ঘ 6 মাস 8 মাস 10 মাসও দেখা করেনি এত দূরত্বের জন্য, লং ডিস্টেন্স রিলেশনশিপ ভাই। ঠিক আছে, আর আমি বলে রাখি এই যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু একদম সত্য যুগের, মানে এরকম ব্যাপারটা নয় যে রিজু হচ্ছে ফেরেববাজ বা রিজুর গার্লফ্রেন্ড হচ্ছে ফেরেববাজ। মানে এরা কি, এরা হচ্ছে একে অপরকে ভালোবাসে, এদের একাধিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এবার শোনো, রিজু মনে বিশাল আনন্দ, 1 লাখ টাকা স্যালারি ট্রেন ম্যানেজার পেয়েছে, যেটা আজকে কেউ, সবার স্বপ্ন সেটা, সেটা লাভ করছে, সেটাকে লিড করছে সে, এবং সেই স্বপ্নকে চরিতার্থ করে ও চলে যাচ্ছে ওর গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ড যায় না, রিজু আসছে। সিচুয়েশন পুরো ক্লিয়ার। এবার রিজু গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দরজার কলিং বেলটা বাজালো। যেই মুহূর্তে কলিং বেলটা বাজালো, রিজু গার্লফ্রেন্ড জানে না, রিজুর গার্লফ্রেন্ড দরজাটা খুললো। ভাবো সিচুয়েশনটায় বাঁচো, তোমার কাছে চাকরি রয়েছে, আমি কেবলমাত্র রিজুকে নিয়ে বলছি না, সবাইকে নিয়ে বলছি, তোমার কাছে চাকরি রয়েছে, মাস গেলে তোমার 1 লাখ টাকা ইনকাম হবে, ট্রেন ম্যানেজার পোস্টের চাকরি, গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, ভয়ানক লেভেলে রিটায়ার করবে, সেই একটা প্রশান্তি, এবং তোমার সামনে তোমার ভালোবাসা রয়েছে, যার সঙ্গে দীর্ঘদিন তোমার কমিউনিকেশন হয়নি পড়াশোনার জন্য। সেই মুহূর্তে তুমি কি করবে, সেই মুহূর্তে তুমি কি করবে ভাই, তোমার আলাদাই আনন্দ, আলাদাই মজা, আলাদাই ব্যাপার। এই সময় যে কোনো মানুষ নিজেকে শাহরুখ খান ভাববে, তাই তো? পাশ থেকে হঠাৎ করে ভায়োলিনের বাঁশি বেজে উঠলো, যে দেখা গেল যে তুম কোবায়া হেতে আসে খয়াও, কোন একটা গান চারিদিকে বেশি বেজে উঠলো, প্রকৃতি এবার সঙ্গ দিচ্ছে তোমাকে। এবার তুমি কি করবে, শাহরুখ খান হয়ে গেছো ভাই, একদম হিন্দি সিনেমার নায়কের মতো তুমি এইভাবে তোমার গার্লফ্রেন্ডকে তুলে ধরলে। কিভাবে ধরলে, এইভাবে তুলে ধরলে। মানে এইটা হচ্ছে রিজু, এই রিজু মাথা বড় হয়ে গেছে, এটা হচ্ছে রিজু,
রিজুর হাত হচ্ছে এইভাবে ফেলানো, এবং এখানে রিজুর গার্লফ্রেন্ড, তার মাথা এখানে, ঠিক আছে? আরে ভাই শুয়ে পড়েছে তো, চুল তো নিচেই পড়বে, ঠিক আছে? আমি এর থেকে ভালো আঁকতে পারি না, বুঝে নাও। দেখো এখানে ফিজিক্স আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, আচ্ছা এর অবশ্যই আনন্দে এর ঘাড় ধরবে, চলো ঠিক আছে। এবার দেখো রিজুর গার্লফ্রেন্ডকে কোলে তুলেছে। এবার রিজুর গার্লফ্রেন্ডের একটা নির্দিষ্ট ওয়েট আছে ভাই। ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ফোর্স। তো ভাই আমি ধরে নিচ্ছি এই গার্লফ্রেন্ডের ওয়েট হচ্ছে ধরো 700 নিউটন। যদি ভর বলি আমি ধরে নিলাম কথার কথা 70 কেজি। চলে, গার্লফ্রেন্ড অনেক বেশি মোটা হয়ে গেছে, 70 বলা যাবে না, তোমার কষ্ট লাগতে পারে, চলো 60 কেজি, ঠিক আছে? একদম স্লিম ফিগার, ওকে? 60 কেজি তোমার হচ্ছে গার্লফ্রেন্ড, তুমি করে তুলে নিয়েছো। এবার তুমি ভাবো ভাই 60 কেজিকে তুমি কোলে তুলছো, মানে তার ওয়েট কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তুমি তুলছো কোন দিকে? ওপর দিকে। তুমি তুলছো মানে কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে না? আর ওয়েট মানে কি আমি বলতে পারি না ওয়েট মানে হচ্ছে ফোর্স? বলতে পারি না। তার মানে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত গো? 180 ডিগ্রি বলতে পারি না? বলতে পারি। আর আমরা কি বললাম এই মাত্র, যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় সেটাকে আমরা কি বলতে পারি? ভাই নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। তার মানে রিজু যখন তার রিজুর গার্লফ্রেন্ডকে কোলে তুলছে তখন এখানে কি হচ্ছে? নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। কোনো সমস্যা নেই, চলো। এবার ও কি গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে? না। কি করবে? ও একটাই কাজ করবে, কিছু একটা গুনগুন করে গাইবে এবং হাঁটবে তাকে নিয়ে, তাই তো? আরে এতটাও ভারী নয় যে ফেলে দেবে, নিজেকে একটু মোটিভেট করো, এরকম দিন ওরও আসবে, তোমারও আসবে, ঠিক আছে? তো এইভাবে কি করবে? সে হাঁটবে। তো যদি এবার হাঁটে তাহলে কি হচ্ছে তুমি ভাবো। ভাই রিজুর গার্লফ্রেন্ডের ওয়েট নিচের দিকে কাজ করছে, রিজু হাঁটছে কোন দিকে? হয় এদিকে নয় এদিকে। ওয়েট নিচের দিকে কাজ করছে, ওয়েট মানে ফোর্স। হাঁটছে মানে কি? এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে নয় এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। যেদিকেই যাক অ্যাঙ্গেল কত? 90। তাহলে 90 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি গো? আমি পরিষ্কার বলতে পারি যে এখানে 90 হলে কি হয় গো? ওয়ার্ক জিরো হয় না? তার মানে রিজু তার গার্লফ্রেন্ডের ওয়েট যতই হোক না কেন তাকে নিয়ে হাঁটছে মানে কি? জিরো ওয়ার্ক করছে। বলতে পারি? বলতে পারি? পারি। ওকে, চলো এবার নেক্সট লাস্ট কাজ। এই মহামূল্যবান সময়, যে সময়টাতে তোমরা প্রচুর এনজয় করছো, মস্তি করছো, আনন্দ করছো, তোমার মনের মধ্যে একটা ভয়ানক আনন্দ, তোমার গার্লফ্রেন্ডের মনের মধ্যে একটা ভয়ানক আনন্দ, কারণ তুমি নিজে 1 লাখ টাকা বেতনের একটা চাকরি পেয়েছো, এমনি যে কোনো জায়গায় নয় ভাই, রেলওয়ের মতো জায়গাতে, এবং তুমি ভাই রাজা, এখন রাজা, তাই তো? রাজা। তো রাজা যদি হও তোমাকে তো ক্রাউন পরাতেই হবে। চলো তোমাকে ক্রাউন পরিয়ে দিই। তাই কি করবো? ক্রাউন পরিয়ে দেবো। চলো তুমি এখন রাজা হয়ে গেছো।
ঠিক আছে, চলো এবার এবার তুমি ভাবো, এবার তোমার নেক্সট কাজ কি কাজ? যখন কোনো রাজাকে রানী পায়, এইবার রানীর কি আসে? রানীর মনে একটাই আবেগ আসে। কি আবেগ আসে? যে আমার না এরকম গলাতে যদি একটা সোনার হার থাকে, তার মধ্যে একটা ছোট্ট সুন্দর হীরের লকেট থাকে, কত সুন্দর না হয়? তবে আমিও নিজেকে রানী রানী ফিল করতে পারবো, তাই নয় কি? এবার তুমি ভাবো, উৎসব আমার কথা শুনে কষ্ট পেয়েছে, এবার উৎসবের আনন্দ পাবে, কারণ উৎসব এবার রিয়েল লাইফটা ফিল করতে পারবে। এখন তুমি ইয়েতে আছো, মানে ইমোশনে আছো, এবার ইমোশনটা বেরোক, দাঁড়াও। এবার কি হবে? সেই রানী রাজাকে বলবে, আচ্ছা শোনো, আমি না বহু দিন ধরে আমার কাছে একটা সাতনলির সীতাহার খুব আমার ফেভারিট, এবং তার মধ্যে একটা ডায়মন্ড লাগানো থাকবে, তুমি কি এটা কিনে দেবে? বেশি দাম নয়, তোমার তো 1 মাসে বেতন 1 লাখ টাকা, তো তুমি যদি মোটামুটি ভাবে 5 লাখ টাকা ইনভেস্ট করো, তাহলে আমার এই জিনিসটা হয়ে যাবে। এবার তুমি ভাবো, ভাই ছেলেটা এত কষ্ট করে এত দিন ধরে পড়াশোনা করে এই জায়গাতে পৌঁছেছে, তারপর সে বলছে প্রথম স্যালারি সে পেল না, বলছে তুমি 5 মাসের স্যালারি দিয়ে আমাকে সাতনলির হার কিনে দাও। এই মতো অবস্থাতে রিজুর কি মনে হবে? এরে বাপ রে বাপ, আমি যে এত কষ্ট করে পড়াশোনা করে এই জায়গাটা পেলাম, এর কোনো ভ্যালু নেই, ডাইরেক্ট হারে চলে গেল। আজকে হার বলছে, কালকে বলবে বাংলো কিনে দাও, তারপর বলবে গোটা ইন্ডিয়া কিনে দাও। এ তো ভয়ানক বিষয়। তো তখন কি করবে? রিজুর মাথা গরম হয়ে যাবে, তাই তো? রিজুর মাথা যখন গরম হয়ে যাবে, ওর মাথাটা একটু লাল হয়ে যাবে, তো মুখটাকে একটু চলো লাল করে দিই। ক্রাউনটা লাল হয়ে গেছে, মানে কি মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে? ক্রাউন থেকে তোমার হচ্ছে ধরো বাষ্প উঠছে। এবার যেই লাল হয়ে গেল, তুমি ভাবো তোমার যদি কোনো কারোর ওপর ভয়ানক লেভেলের মাথা গরম হয়, তুমি কি করবে? তাকে মনে হয় না মেরেই ফেলবো? আর যদি মেরেই ফেলো, যাকে মেরে ফেলতে চাইছো ভাই, তোমার তার হাতের মধ্যে রয়েছে, সে তোমার হাতের মধ্যে রয়েছে, তাকে খুন করে ফেলতে তোমার ইচ্ছা করছে, কি করবে তুমি? তোমার নেক্সট কাজ, তুমি এরকম করে ছুঁড়ে ফেলে দেবে, তাই নয় কি? তুমি কি করবে? তাকে এরকম করে ছুঁড়ে ফেলে দেবে। তো তুমি যদি এরকম করে ছুঁড়ে ফেলে দাও, ভাই তুমি ভাবো তুমি ফেলছো কিভাবে? হয় তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতে হবে, নয় 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতে হবে, যদি তুমি অন্য কিছু করতে চাও তো। বা তুমি তো এর মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল এরকম করে পাশের গতিতে ফেলবে। তাহলে তুমি বলো, এই 0 থেকে 90 এর মধ্যে কোনো একটা অ্যাঙ্গেলে ফেলবে। 0 থেকে 90 এর মধ্যে কোনো একটা অ্যাঙ্গেলে ফেলছো মানে কি পজিটিভ ওয়ার্ক করছো নাকি? বেশ, এইবার প্রত্যেকের মধ্যে সেই আবেগটা চলে আসছে যে স্যার, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। যারা 90 বলছো, রিজু বলছে 90 ডিগ্রি করে ফেলবো, মানে তুমি বলছো যে আমি এরকম করে ছুঁড়ে ফেলবো। তুমি যদি এরকম করে তোমার গার্লফ্রেন্ডকে ছুঁড়ে ফেলো, ভাই সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো নিচে নামবে, তোমার তো ঘাড়ের ওপর পড়বে, তোমার ঘাড় ফাড় ভেঙে যাবে। 60 কেজি ওজন যদি তোমার ঘাড়ের ওপর পড়ে, সে তো ভয়ানক কেস হয়ে যাবে, ঠিক আছে? তো সেসব করলে চলবে না। তো এইটা হচ্ছে প্রপার ডেফিনেশন, তোমাকে অ্যাট এনি কস্ট 0 বা 90 এর মধ্যেই ফেলতে হবে। ওকে, তো আমরা এতক্ষণ ধরে যা বললাম, যা শুনলাম, যা পড়লাম,
আমি রিজুর লাভ স্টোরি পড়লাম, যেটাতে ও সেই লাইফটা লিড করবে। অবশ্যই এই ঘটনাগুলো হোক আমি চাই না, আমি চাই না রিজুর কাছে পজিটিভ ওয়ার্ক হোক, আমি চাই সবার লাইফে যেন এই নেগেটিভ ওয়ার্ক বা জিরো ওয়ার্ক হোক, পজিটিভ ওয়ার্ক যেন না হোক, আমি এটাই চাই। ঠিক আছে, তো আমি এই একটা এক্সাম্পলের মাধ্যমে গোটা ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে ওয়ার্কের পার্টগুলো বুঝিয়ে দিলাম। আশা করি এরপর জীবনে তোমার মনে প্রবলেম আসবে না। তুমি ভাবো এই জিনিসটা যদি তোমার মাথার মধ্যে গেঁথে যায়, যত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আসুক, যত মাথার মধ্যে কচকচানি আসুক, ভাই তোমার কাছে কিচ্ছু যায় আসবে না, তুমি এটা করে দিতে পারবে। এটা হচ্ছে প্রপার পড়াশোনার স্ট্র্যাটেজি। পুরোপুরি ক্লিয়ার ভাই? বলেছিলাম তো নিজের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স দিয়ে তোমাকে বলবো। তো তুমি যখন গার্লফ্রেন্ডকে কোলে তুলছো, নেগেটিভ ওয়ার্ক। যখন গার্লফ্রেন্ডকে নিয়ে হাঁটছো, জিরো ওয়ার্ক। যখন গার্লফ্রেন্ডকে ছুড়ে দিচ্ছ, পজিটিভ ওয়ার্ক। এবার একটা কথা বলি, আমার যারা ছাত্রী রয়েছে তারা নিজেদেরকে ভাববে এই যে ছবিটা এঁকেছি এই ছবির ব্যতিক্রম। ঠিক আছে, জানি ছেলেরা কষ্ট পাবে না, মেয়েরা কষ্ট পাবে হয়তো আমার কথা শুনে, তো আমি জাস্ট এটাকে বোঝানোর পার্সপেক্টিভে বললাম, কেউ সেন্টিমেন্টে নিয়ে ফেলো না। ঠিক আছে, তো তোমরা হচ্ছে সেই সত্যযুগের প্রেমিকাই, আমি ধরে নিলাম, এটা হচ্ছে এক্সেপশন। ওকে বাবা, চলো পুরো জিনিস ক্লিয়ার, কারোর কোনো সমস্যা নেই, কারোর মনে কোনো দুঃখ নেই, পুরো জিনিসপত্র বুঝতে পেরে গেছো, ব্যাস তুমি ওয়ার্ক বুঝে গেছো। এবার এই গার্লফ্রেন্ডদের সঙ্গে রিজুর বিয়ে হলো কিনা, তাদের ডিভোর্স হয়ে গেল কিনা, মানে ব্রেকআপ হয়ে গেল কিনা, বিয়ে হয়তো ডিভোর্স কি করে হবে, নাকি এর পরবর্তীকালে ওর বাবা এসে ওকে উত্তম মধ্যম পেটালো, আমার জানার দরকার নেই। আমার যেটুকু দরকার ছিল সেটুকু তোমাকে গল্পের মধ্যে বললাম, বাকি গল্প অধরাই থাক, অসম্পূর্ণই থাক, সেটা তো পরে কোনো একদিন শোনা যাবে। ঠিক আছে, চলো তাহলে বুঝে গেছো প্রত্যেকের কাছে, ক্লিয়ার? তো আমরা পুরো ওয়ার্ক করে ফেললাম। এইভাবে পড়াশোনা করো, জীবনে কোনোদিন তোমার কোনো জিনিস আটকাবে না। আমাদের ওয়ার্ক হয়ে গেল, ওয়ার্কের পরের পার্ট হচ্ছে আমাদের পাওয়ার। এই পাওয়ারের পার্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ এরপরে আমাকে স্টুডিও ছাড়তে হবে, কিছু করার নেই। তো নেক্সট ক্লাসে আমাদের এর পরের পার্ট শুরু হবে, পাওয়ার। ঠিক আছে, চলো পুরোপুরি ক্লিয়ার? প্রিপারেশন করতে থাকো, লাইভ ক্লাস করার দরকার নেই, আসছে তোমার যদি অসুবিধা হয় রেকর্ড দেখো, কোনো সমস্যা নেই, বাট প্রিপারেশন করতে থাকো। কারণ একটা সময় পর তোমার মনে হবে যে কাশ আমি গভর্নমেন্ট জবটা জন্য একটু ট্রাই করে গভর্নমেন্ট জবটা পেয়ে যেতাম। কারণ প্রাইভেট সেক্টরে থাকলে তোমার যেটা প্রবলেম হয়, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিজেকে প্রুফ করতে হবে, দিনের পর দিন, প্রত্যেকটা দিন। আর প্রুফ করতে করতে কি হবে, এই লোকটার মতো অবস্থা হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব চাকরি পেয়ে এই সমস্ত যন্ত্রণা থেকে বেরিয়ে যাও, আমি এটাই আন্তরিকভাবে চাইবো। ঠিক আছে বাবা, একদম। চলো, আর কোনো কথা নয়, এবার আমাকে ছাড়তে হবে, কিছু করার নেই, এরপরে স্যার চলে আসবেন। তো আমি এর পরের পার্টগুলো পরের দিন করাবো, তার জন্য আমি পিডিএফটা রেডি করে নিই, এটা আমরা পরের দিন করব। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি ফার্স্ট ক্লাসে আমরা শুধুমাত্র ওয়ার্ক পড়লাম, এরপরে আমরা এনার্জি পড়ে নিয়ে সিম্পল মেশিনে ঢুকে যাবো পরের দিনই। চলো এখানে আমি ডেস্কটপে চলে আসি, কোথায় গেল ডেস্কটপ, ডেস্কটপ, ওয়ার্ক পাওয়ার এনার্জি পার্ট 1 পিডিএফ, চলো সেভ। আর তোমাদের আজকের ক্লাসটা আমি অবশ্যই কিন্তু ইয়েতে ঢুকিয়ে দিচ্ছি, মানে ওয়ার্ক পেজে ঢুকিয়ে দিচ্ছি, তোমার সামনে করে দিই, যাতে তোমাদেরও প্রবলেম না হয় পরবর্তীকালে। চলে আসছি এখানে চলে আসি, দেখো ফার্স্ট আমি দিলাম হচ্ছে ওয়ার্ক পেজে পিডিএফটা আপলোড, ওয়ার্ক পেজে পিডিএফ তোমাদেরকে আপলোড করে দিলাম।
কোনো সমস্যা নেই এখানে। চলো এবার তোমাদের আমি নামটা চেঞ্জ করে দিই। আজকে প্রপার্টিজ ম্যাটার করাইনি, করানো সম্ভব হলো না, এখনো অনেক বাকি আছে আমাদের। তো প্রপার্টিজ আমরা যা কিছু পড়বো বেস্ট করে পড়বো, যাতে কোনোদিন পরবর্তীকালে সমস্যা না হয়। আমরা কি পড়লাম আজকে বাবা? আজকে আমরা পড়লাম হচ্ছে ওয়ার্ক, তাই আমি নাম দিলাম হচ্ছে এই চ্যাপ্টারটার ওয়ার্ক। ওকে, এটা কার মধ্যে পড়ছে? ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে পড়ছে, ঢুকিয়ে দিলাম। শোনো, পাওয়ার এনার্জি আমার পরের ক্লাস, সিম্পল মেশিন তারপরে থাকবে। তো পরের দিনই ক্লাসই হয়তো এই দুটোর মধ্যে এটা শেষ তো হয়েই যাবে, সিম্পল মেশিনের অর্ধেক শেষ হয়ে যাবে। তারপরের দিন আমি এসএইচএম পড়ে নেবো এবং তারপর আমার প্রপার্টিজ ম্যাটার ঢুকবে। ঠিক আছে, বাকি জিনিসপত্রগুলো হয়ে গেছে। এক্সট্রা ক্লাস আমার লাগবে অবশ্যই, নাহলে আমরা শেষ করতে পারবো না। তো তোমাদের ওরিড হওয়ার কোনো কারণ নেই, সিলেবাস শেষ করার দায়িত্ব আমার, বাট তোমাদেরকে প্রপার রিভিশন দিয়ে যেতে হবে। ওকে, আর বুঝতেই পারছো যে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো করাতে এতটা টাইম লাগছে, কারণ এতটা বোঝাতে হচ্ছে। যদি তুমি এইভাবে না বোঝাতাম, তোমার মাথা থেকে সবকিছু আউট হয়ে যেত, তোমার মনে হতো কি যে আবার সেই বেকার বেকার ফিজিক্স পড়ছি। এটা ফিজিক্স পড়ার নিয়ম ভাই, তুমি যদি এভাবে ফিজিক্সটা পড়ো তোমার কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, জীবনে কোনো তোমার মানে সমস্যা কিছু হবে না। রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করছো যা কিছু, সেগুলোকে ফিজিক্সের মধ্যে ইমপ্লিমেন্ট করো। তার জন্য আমার একটু বেশি টাইম লাগে, লাগুক না। আমার তো মেন কাজ হচ্ছে পরীক্ষাতে সবচেয়ে বেস্ট নাম্বারটা পেয়ে আসা, তার জন্য তো আমি আছি। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট একটাই কাজ করতে হবে, বেরোনোর সময় প্রত্যেকে একটা 5 স্টার রেটিং দিয়ে দিও এবং পড়াশোনাটা ঠিকঠাক করে করো। সিলেকশন তোমাদেরকে এবারই পেতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, সব আসবে, গ্রুপ ডি আসবে, এনটিপিসি আসবে, সবকিছুই আসবে, এএলপি আসবে, টেকনিশিয়ান আসবে। ঠিক আছে, চলো ভালো থেকো, সুস্থ থেকো। কালকে 11টা 15 ক্লাস কেউ মিস করবে না, ইম্পর্টেন্ট ক্লাস। তারপর আবার 1টার সময় এখানে দেখা হবে। ওকে বাবা, চলো দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টাটা। আর যা পড়ালাম সেগুলোকে রিভিশন করো।